তার আগে আমি আসলে একটু কথা বলতে ভয় পাচ্ছি, মানে বাইরে যদি গুন্ডার থাকে, মানে ওটা বললে কি আপনাদের হবে? কাজ, আমাদের কাজ না। সেটা যেই হচ্ছে- মার আপনারা মানে মারতেছেন আমাকে। এটা আপনারাই বলছেন, আপনি বলছেন। আমাকে মারতে আসেন, আমি আমারটা একটু বলি, একটু বলেন, মারতে সুযোগ এসে দেন। মারবো। আড়াই মিনিট। এখন একটু টাইম দিতে হবে ভাই, পরের বার। আচ্ছা, তো যেটা হচ্ছে ফ্যাক্ট, ওইখানের ঘটনার ভিডিও ফুটেজ সব আপনারা সবাই দেখেছেন। এটা নিয়ে আমি নতুন করে আসলে আলাপ করতে চাই না। এইভাবে হাতের ইশারা দিয়ে একজন নির্দেশ দিচ্ছেন, উনি মারো, ঘুরে আসছেন, আটকেন। আপনি দেখেন নাই? ঠিক আছে, আমি আপনার সামনে না, ঠিক আছে, উনি যে ঘুরে আসছেন, দৌড়ায় আসছেন, আপনি দেখেন নাই? আপনি ভিডিও ফুটেজটা দিয়েন, হ্যাঁ। Oh my God, the international saw it. You didn't. আচ্ছা, ওইখানে আপনি দেখেছেন যে রবীন্দ্র ফারহানা উনি কিভাবে হচ্ছে যে হাতের ইশারা Oh, করে yes. তার লোকজন, তার ভদ্র লোকজন কিভাবে হচ্ছে যে হামলা করলো, এবং তার কথাই কিন্তু প্রতীয়মান যে তাদের ইন্টারনাল গ্যাঞ্জাম। সেখানে দেখেন আতাউল্লাহ ওই সংসদীয় আসনের একজন ক্যান্ডিডেট, এবং সে ওখানে কাজকর্ম করছে, এবং উনার যে কথাবার্তা যে নিবন্ধন পায়নি, তাহলে তো আমার এখানেও বসার কথা না হিসাবে, আমরা তো নিবন্ধিত দলই না। তো সেভাবে উনি যেভাবে আমাদেরকে ট্রিট করেন, যেভাবে ওনার ভাষা প্রয়োগ করছেন, কি বললেন, ডাকাতের মতো দেখতে, তারপরে কাচরা, বস্তির ছেলে, ফকিন্নির বাচ্চা, আমি তো কোনো নাম ধরে না, ফকিন্নির ডাকাতের মতো বাচ্চা। দেখতে আপনাদেরই হবে। আচ্ছা, আপনাদের কেউ যখন আমাকে আপনি সিনিয়র, ডাইনি বলে, আপনাকে এই সম্মানটুকু আমি করি, আমার সময় কথা বলবেন না, আপনি আপনার টাইমে কথা বলুন আপনারা প্লিজ। যখন এই ধরনের এই রাজনৈতিক শিষ্টাচারটা, আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, আপনার নেতাই স্বীকার আপনার করে। থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন। কারণ আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ, ভুলভাল আমরা আমরা ঠিক ওকে একটু করেন, বলতে কারেক্ট দেই, করেন আপনি। আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারপ্ট করেন না প্লিজ। তো এই ট্যাগিং গুলো যে বলছে, এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য করে তিনি, আমি টকশোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিনির বাচ্চা, ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিনিপনা, এটা হলো প্রমাণ হয়, এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিনির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিনির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন, এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এবং অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলো হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্বের জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম Very interesting. এই যে কুসুম বিরোধিতা, এটা জাতীয় পার্টি আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? একটু বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম বিরোধিতা করা, তারপরে ভেরি ইন্টারেস্টিং। মানে এটা বাদ দিয়ে অন্য আচ্ছা, কিছু বলেন। উনি কি বলবেন না আমি বলবো, এটা কি না, আপনি clear বলবেন। করেন? তাহলে আপনি একটু কন্ট্যাক্ট করেন, হ্যাঁ, এইভাবে তারা আমি যেরকম মনে করে করে দিয়েছি। ইন্টারাপ্ট করে, তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বোঝাতে চায় যে 15 বছর ধরে কি হয় নাই? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ, তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া, টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, উনার ঢাকায় চট্টগ্রামে উনাদের বলেন যে প্লট আমি বিদ্রোহ করছি না, আপনি হাফ ট্রুথ বললেন। আমার কথার টাইমে কেন কথা বলছেন ভাই? এটা তো একটা না, আপনি বলবেন। বেসিক ম্যানেজ। আপনি বলবেন। আমি তো তার থেকে ও যেটা বেসিক হাফ ম্যানেজ ট্রুথ বলছে, আপনি সেটা তো ফুল ট্রুথ এক্সপেক্ট করি। বলবেন। আমি তো সময় কথা আপনি বলি। বলেন। কারণ আপনার 15 বছর সময় পার ধরে হয়ে যাচ্ছে। উনি এরকম করে কথা বলে এসেছেন, এরকম জায়গাগুলো সে মানে ইউজ করেছেন, এবং তার পরিবর্তে তার নেতা কর্মীদের আমরা দেখেছি যে একটা বড় গ্রুপ, তারা কিন্তু কোনো আপোষ করেনি। বেগম খালেদা জিয়াকে আমরা বলি যে আপোষের নেত্রী, এবং তাকে আমরা আসলে কোনো দলের ভিতরে আর ফেলি না, তিনি আসলে দলের ঊর্ধ্বে চলে গিয়েছেন। তো এই টাইপের ফিগার, এরা যখন কোনো কিছু আপোষ করে না, তখন আমরা দেখি যে একটা নির্বাচনে 4-5 জন বিএনপির কেউ সংরক্ষিত আসন দিয়ে ইলেকশনের ওই তাকে লেজিটিমেট দিয়ে দেয়, লেজিটিমেসিটা উৎপাদন করে। তো এই মানুষগুলো তো মানে তারা অনেকভাবে দোষারোপ করে, তো এরা তো সমানভাবে দায়ী। টকশোতে দুই একটা বড় কথা বলা আর রিয়েলিটি ডিফারেন্ট। আমরা রাজনীতিতে আমরা দেখতেছি, ফকির নির্বাচন হয়েও আমরা রাজনীতির এই জন্নাতে থাকি, এবং তাদের যে এলিটিজম এবং তাদের যে চিন্তা যে পরিবারের বাইরে কেউ হতে পারবে না, তার একটা ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, ভাইদের ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, তো একজন কৃষকের ছেলে কি স্বপ্ন দেখতে পারবে না রাজনীতিতে আসার জন্য? এটা তো একটা মানে চরম মানে মানসিক উন্মাসিকতা। এবং না, আমি আমাকে ইন্টারাপ্ট করতে পারি, এটা তো চরম মানসিক উন্মাসিকতা। আচ্ছা, আমাকে আমি বলতে পারি চরম মানসিক উন্মাসিকতা, এটা একটা হাসিনা সিনড্রোম। তিনি যে ভাষায় কথা বলছেন, যেভাবে অ্যাটাক করছেন, যেভাবে ছোট করছেন, তার থেকে তো আমরা অনেক কিছু এক্সপেক্ট করেছি। তার আসলে ক্ষোভের জায়গাটা কই, তার আসলে কষ্টের জায়গাটা কই? হাসিনা কেন চলে গেছে, এটা কেন ভাঙা হয়েছে, আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হয়েছে? একটু আগে বললো যে আমরা শিওর না যে আসলে আওয়ামী লীগ মানে ইলেকশন আসবেন কিনা, তাদের ভোট ব্যাংকে সে টার্গেট করছে, তাদেরকে সে কোনোভাবে মানে মিস
প্রমিস করা থেকে বাদ দিতে পারছে না এবং তাদেরকে কোনো না কোনো ফরম্যাটে সে ফিরিয়ে আনতে চায়। তো এই মানুষগুলো তো বাংলাদেশের জন্য শত্রু। তারা বলবে যে ভাই আমার তো অনেক দিনের দীর্ঘ জার্নি, আমার তো এটা ওইটা, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। এবং তারা যেভাবে মানুষকে ছোট করে রাজনীতি করছে, যে ভাষায় কথা বলছে, হাসনাত আব্দুল্লাহ তার ওই ভিডিও দেখা বলেনি, হি ইজ এ জেন্টলম্যান। সে তার কথা যেটা বলেছিলেন আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক, উনি রাজনৈতিক ভাষায় কথা বলছেন, উনি রাজনৈতিক ভাষায় অ্যাটাক করতেন? উনি তো পুরো শ্রেণী বৈষম্য করলো, উনি পুরো বর্ণ বৈষম্য করলো, গায়ের রং নিয়ে কথা বলছে, তার ফিজিক নিয়ে কথা বলছে, তার ফ্যামিলি নিয়ে কথা বলছে। তো তার মতো এত বড় রাজনীতিবিদ, এত দিনের দীর্ঘ রাজনীতিবিদ, এত ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মানুষ এরকম কথা কিভাবে বলে? এই তাদের এলিটিজম, এই তাদের ভালো ব্যাকগ্রাউন্ডের বিষয়। তার চেয়ে আমার মনে হয় যে কৃষকের ছেলে অনেক বেটার। আমরা আমাদের রাজনীতিটাতে বলছি যে এইখানে তারা আমাদেরকে 1 বছর ধরে হয়তো সহ্য করতে পারছে না, তারা হয়তো বলছে, ভাবছে যে আমরা তারা 1 বছর ধরে আমাদেরকে সহ্য করতে পারছে না। কিন্তু নতুন বাংলাদেশে এই মানুষগুলোকে নিয়ে সাথে হাঁটতে হবে। তাদের যে সো কল্ড যে ফিলোসফিক্যাল জায়গা, ন্যারেটিভের জায়গা, এগুলো ভাঙতে হবে এবং সব মানুষকে। আমরা আশা করছি যে সেটা ভাঙতে সক্ষম হবেন আপনারা। আমাদের হাতে 1 মিনিট করে আছে, ফলে রুমিন 1 মিনিট হয়ে গেলে আসলে আমি আমাকে থামাবো। একটা সময় ব্যক্তি আক্রমণ করা হয়েছে, তো আমাকে জবাবটা তো দিতে হবে। আমাকে বলা হয়েছে যে আমি প্লট চেয়েছি। অফকোর্স আমি প্লট চেয়েছি, একজন মেম্বার অফ পার্লামেন্ট প্লট চাইতেই পারেন। 1 2 হচ্ছে প্লটটা আমি প্রত্যাহার করেছি আবেদনটা। আমি কিন্তু কারো বাসায় ঢুকে 1 কোটি টাকা চাইনি। আমি আইনগতভাবে প্লট চাওয়ার যোগ্য, আমি প্লট চেয়েছি, আমি প্রত্যাহার করছি। 2 হচ্ছে ব্যক্তি জীবন এবং রাজনৈতিক জীবন। উনি আমার ব্যক্তি জীবনের সাথে, আমার পারিবারিক জীবনের সাথে রাজনৈতিক জীবনকে গুলিয়ে ফেলেছেন। ধরুন বঙ্গবন্ধুর সঙ্গে মৌলানা ভাসানী যখন আলাদা হয়ে গেল, ন্যাপ তৈরি করলো মৌলানা ভাসানী, আমার আব্বা অলি আহাদ, বঙ্গবন্ধু আওয়ামী লীগ নিয়ে আলাদা হয়ে গেল। রাতের বেলা বঙ্গবন্ধু যেতেন মৌলানা ভাসানীর কাছে অ্যাডভাইস নিতে, when even he was the prime minister, অ্যাডভাইস নিতে যেতেন। এটা ছিল পলিটিক্যাল সংস্কৃতি। বিরোধিতা তো থাকবেই, কিন্তু পরস্পরের চামড়া খুলে ফেলা, পরস্পরের বিরুদ্ধে কুৎসিততম স্লোগান দেওয়া, ব্যক্তি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাওয়া যে একেবারে ছিঁড়ে খুঁড়ে ফেলতে হবে, এটা ছিল না। শাহ আজিজকে বঙ্গবন্ধু জেলে নিয়েছিলেন কারণ তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেই শাহ আজিজও জেলে যাতে ভালো থাকে সেটা উনি এনশিওর করেছেন। সো পলিটিক্যাল কালচারটার, এই কালচার ছিল বাংলাদেশে, এই কালচারের মধ্যে দিয়ে আমার পরিবার গেছে। সো এই কালচারকেই আমি ধারণ করি। আমি যেমন শামীম ওসমানকে জাতা ভাষায় আক্রমণ করেছি, ওই সময় শামীম ওসমানের সাথে টকশো করা তো দূর কি বাত, শামীম ওসমান নাম নিতেও এক একজনের কাপড় নষ্ট হয়ে যেত। সেই সময় শামীম ওসমানের সাথে আমি তর্ক করেছি। কুসুম বিরোধিতা কি পরিমাণ আমার বক্তব্য তারা শুনেছে, যে এই কুসুম বিরোধিতাটা জাতীয় পার্টিকে আমি বলতাম, আমি বলেছি সেটাই একই কথা। এই ছেলেটি এত বছর একই কথা বলছে। আমাকে না, একটা মিনিট, আমাকে আমার ভাই একটা প্রশ্ন তুলেছেন যে না, একটা আমাকে বলতে হবে যে আমি আওয়ামী লীগ 18 এবং 24 নির্বাচনে আমি একই প্রশ্ন করেছি যে বিএনপি ছাড়া যদি কেউ নির্বাচনে যায় সেটা কতটুকু সঠিক হবে। আর কেউ তুলেছে কিনা জানি না, আমি বলেছি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি চেহারা নিয়ে কথা বলেছি। তাদের এক নেত্রী ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আমি নাকি পুরুষ হাতানোর ব্যাপারে এক্সপার্ট, এবং সেজন্য আমি ক্ষমা চাইলেই যদি হয় না, বলে ফেলার পরে ক্ষমা চাইলে হবে না। 1 মিনিট মানে 1 মিনিট সাইফ, তোমার সাথে চুক্তি ছিল যে তুমি পরে আর সুযোগ পাবে না। থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে নতুন রাজনৈতিক কালচারটা বিশ্বাস করি, সেখানে আমি হাসনাতের ভাষায় বলবো যে রুমিন আপা সহ যারা নারী নেতৃত্বের জায়গায় আছেন তাদেরকে সেই শ্রদ্ধা এবং সাইবার বুলিং থেকে আমরা চাই না যে এরকম কোনো পর্যায়ে তারা পড়ুক। উনি আমাদের হয়তো বা মারতে পারে, ঢিল মারতে পারে, বাট আমরা তাকে ফুল দিতে চাই। তো আমরা রাজনৈতিক কালচারটা এটাই চাই যে সুন্দর করে আমরা একসাথে রাজনীতিটা করবো, এইটাই। থ্যাংক ইউ। অনেক কথার প্রেক্ষিতে অনেক কথা চলে আসে, যেমন রুমিন ফারহান আপার 2 দিন আগে যে ইনসিডেন্টটা, ব্রাহ্মণবাড়িয়ার 2টি আসন, সম্ভবত 2 ও 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের যে শুনানি ছিল, সেখানে আমরা দেখেছি যে খালেদ হোসেন মাহবুব ওনার একটা গ্রুপ এসছেন, এসে সেই শুনানিতে ওনাদের সাথে সম্ভবত নিজেদেরই একটা অন্তর্কন্দলের বহিঃপ্রকাশ হয়েছে। সেখানে আমাদের একজন নেতাও, মানে আপার যারা ভদ্রলোক যারা ছিলেন তাদের হাতে মার খেয়েছেন আর কি। তো সেই জায়গা থেকে আপার কিন্তু এখানে নিজেই বললেন যে এখন আসলে সুষ্ঠু নির্বাচন বা এটা সম্ভব না। তো ধরেন যে সব থেকে বড় রাজনৈতিক দল যাদের সারা বাংলাদেশের ব্যাপী যে বিস্তার, এবং তারা পুরোপুরি মানে 5 তারিখের পর থেকে যারা নির্বাচনমুখী, মানে তাদের কাছে আর অন্য এজেন্ডা নাই। তো তাদের সলিউশন হচ্ছে যে সলিউশন হচ্ছে যে নির্বাচন হইলে সব সলিউশন হয়ে যাবে আর কি। তো তাদের এরকম একজন নেত্রী যখন এরকম মন্তব্য করেন, তাহলে আপনি বুঝতে পারেন যে আসলে নির্বাচনের প্রেক্ষাপটটা আসলে আছে কিনা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার ওনার সামনে এরকম ঘটনাগুলো ঘটছে। তো যেই মানুষটা নির্বাচন কমিশনারের অফিসের ভেতরে এরকম প্রাঙ্গণে আসলে এই সিকিউরিটি বা এই সুস্থ ধারাটা নিশ্চিত করতে পারে না, সেই জায়গাটায় ধরেন যে সারা বাংলাদেশ ব্যাপী পুরো মানে নির্বাচনটা কিভাবে পরিচালিত হবে। ধরেন নির্বাচন হচ্ছে না, তো
তাহলে কি এরকমই থাকবে যেখানে সেখানে লোকজন মব করবে? কারণ তারা তো মব বন্ধ করতে পারছেন না, এমনকি তাদের একেবারে সরকারি প্রতিষ্ঠানের মধ্যে মব হচ্ছে। না, সেই জন্য তো আমি বলছি তাহলে কি যে এটা বাড়তে থাকবে? আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের তো ঐক্যমতের জায়গাটা আসতে হবে। এই মব, এই মারামারি গ্যাঞ্জাম কারা করছে? পাথর লুট কারা করছে? এই রাজনৈতিক দলের ব্যানারই তো করছে। তারপরে হত্যাগুলো যে হচ্ছে, কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন মানুষের বাসায় হামলা হচ্ছে, এগুলো কারা করছে? এই রাজনৈতিক দলগুলো শেল্টারই তো করছে। তো আমি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছি, উনি একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে। ইনারা যদি আসলে এক হইতে পারি তাহলে আমার মনে হয় এটা কোনো বড় ইস্যু না। ধন্যবাদ। এক হচ্ছে যে আমরা তাদেরকে কোনোভাবে উস্কানি দিচ্ছি, আশকারা দিচ্ছি, বিভাজন করছি, গ্রুপিং করছি, একে অপরকে কাদা ছড়াছড়ি করছি, নোংরা মন্তব্য করছি। তো সেগুলোর জন্য আসলে এই প্র্যাকটিসটা আরো বড় হচ্ছে, কারণ আমাদের থেকে ধন্যবাদ। আমাদের পরের